তো হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদেরকে দশম শ্রেণী অর্থাৎ যারা এই বছরে মাধ্যমিক দেবে তাদের জন্য মাধ্যমিক টেস্ট পেপার এবিটি টেস্ট পেপার দেখতে পাচ্ছ, এই এবিটি টেস্ট পেপারটা। তো এই টেস্ট পেপারের একটি পার্ট আমি কিছুদিন আগে দিয়েছিলাম, তারপরে সময় পাইনি। তো এখন থেকে কন্টিনিউয়াসলি এই টেস্ট পেপার তোমাদের এই চ্যানেলে দেওয়া হবে। তো আজকে পরের পার্ট অর্থাৎ পেজ নম্বর 69-এর 4 নম্বর অর্থাৎ মার্কস 2-এর 12টি প্রশ্ন থাকে, তার মধ্যে 10টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো টোটাল 12টা প্রশ্নের উত্তরেই আমরা করার চেষ্টা করব। তো প্রথম নম্বর আছে 4-এর 1-এ আছে, তোমরা সবাই পেজ নম্বর 69 খোলো, ওখানে দেখতে পাবে এক বছর পর আসল ও সুদাসুদের অনুপাত। এখানে কি আছে? আসল সুদাসুল ইকুয়াল টু 10:12 রয়েছে। এক বছর পর আসল ও সুদাসুদের অনুপাত 10:12 হলে শতকরা বার্ষিক সরল সুদের হার কত? ভালো কথা। তাহলে এখানে আসল দিয়েছে 10 এবং 10:12 আসল আর সুদের অনুপাত। তাহলে আমরা ধরি আসল ইকুয়াল টু 10x। তাহলে সুদাসল কি হবে? সুদাসল ইকুয়াল টু 12x। তাহলে সুদ কত হবে? আমরা কি জানি? সুদাসল থেকে যদি আমরা আসল মাইনাস করি তাহলে আমরা কি পাবো? সুদ পাবো। ঠিক আছে, সুদাসল থেকে আসল আমরা মাইনাস করলাম, তাহলে সুদ পাবো। অর্থাৎ আমরা আইটা পেয়ে গেলাম। এটা পি, তাই তো? আসল মানে প্রিন্সিপাল পি। এবার তাহলে সময় কতটা বলেছে? টি। সময় বলেছে 1 বছর। আর মানে সুদের হার কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি I equal to P into T into R by 100, তাই জানি তো? তাহলে I এর মান কত দিয়েছে? বা I এর মান দিয়েছে 2x, P এর মান দিয়েছে হলো 10x into T এর মান দিয়েছে 1, আর R এর মান তো দেয়নি। তো Rটা আমাদের বের করতে হবে 100। এই x কেটে গেল, 2 দিয়ে যদি আমরা 10 কে কাটি তাহলে 5 হয়। ঠিক আছে, তাহলে বা 5R equal to 100। তাহলে R equal to উপরে 100 নিচে 5 20। তাহলে R equal to 20। তাহলে অ্যান্সার কি হবে? R equal to 20%, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 20%। ঠিক আছে, তো এটা ছিল 1 নম্বর। চলো পরের অঙ্কে চলে যাই। তো বন্ধুরা, এবার আমরা 4-এ 2 নম্বর করব। তো 2 নম্বর কি বলেছে? বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে। তাহলে বার্ষিক কি বলেছে? চক্রবৃদ্ধি হার সুদে, তাই তো? তাহলে আমাদের আসল ধরে নেব। আমরা ধরি আসল ইকুয়াল টু পি টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? দ্বিগুণ বলেছে, তাই তো? n বছরে দ্বিগুণ হয় বলে দিয়েছে। n বছরে দ্বিগুণ হয়, n বছরে দ্বিগুণ হয়, দ্বিগুণ হয়, তাই তো? তাহলে n বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে? সমূল চক্রবৃদ্ধি সুদ না। n বছর পর সমূল চক্রবৃদ্ধি হবে 2p, দ্বিগুণ যেতে হয়, তাহলে 2p টাকা, তাই তো? 2p টাকা সমূল চক্রবৃদ্ধি। এবার আমাদের কি বলেছে? তাহলে আমাদের টাইম n বছর 4 গুণ। আচ্ছা যাই হোক, এবার আমরা করি সমূল চক্রবৃদ্ধি। আমরা কি জানি? p into 1 plus r by 100 into n equal to 2p, তাই তো হবে? p into
1 প্লাস r বাই 100 আর ওটা হবে n, nটা কি, nটা হলো বছর, nটা বছর ইকুয়াল টু 2p। এবার আমরা এখানে কি করব, আমরা এখানে করি r এর মানটা বের করব। কিসের মান? r এর মান। তো পরের লাইন কি করব, পরের লাইন বা 1 প্লাস r বাই 100 উপরে n, এখানে 2p বাই p। তাহলে কি হলো, pp টা কেটে গেল। এবার পরের লাইনে কি হবে, পরের লাইনে হবে 1 প্লাস r বাই 100 n ইকুয়াল টু 2 হলো, তাই তো? এবার এই nটাকে অবশ্যই পাঠিয়ে দেবো, তাহলে কি হবে 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু 2, এখানে 1 বাই n হবে। এই n যদি অপোজিটে চলে যায় তাহলে এর পাওয়ারে গিয়ে 1 বাই n হবে, ঠিক আছে? চলো এবার তাহলে কি হলো 1 বাই n। এবার 1টাকে অপোজিটে পাঠাবো, 1টাকে অপোজিটে পাঠালে এবার r বাই 100 ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই n মাইনাস 1, তাই তো? এবার r ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই n মাইনাস 1 ইন্টু 100। এটা আমরা r এর একটা মান পেলাম, ঠিক আছে? এবার এটা হলো দ্বিগুণ হয় n বছরে, তার মান পেলাম, মানে n বছর অনুযায়ী পেলাম। এবার আমরা কি করব, আমাদের চেয়েছে কত, 4 গুণ, তাহলে 4 গুণ হবে, তখন আমাদের সময় কত হবে, ঠিক আছে? চলো তাহলে এবার এই অংশটা মুছে দিলাম, কিন্তু সবাই মনে রাখবে r ইকুয়াল টু কি বেরোলো, r ইকুয়াল টু বেরোলো 1 বাই n মাইনাস 1 ইন্টু 100, এটা বেরোলো, কারণ এই মানটা আমাদের দরকার পড়বে। তাহলে এটা মুছে দিলাম, সবাই লিখে নিও, হ্যাঁ? এবার আমরা পরের স্টেপে চলে যাব। এবার আমরা ধরি x বছরে 4 গুণ হয়, ঠিক আছে? তখন এবার কিন্তু তাহলে x বছর পর সমূল চক্রবৃদ্ধি হবে, x বছর পর সমূল চক্রবৃদ্ধি হবে 4p, আগে 2p হয়েছিল, এবার 4p। সেম নিয়মে আমরা এবার করব, সেম নিয়মে কি করব, p ইন্টু 1 প্লাস r বাই 100, এবার r এর মানটা আমরা বসিয়ে দেবো, 2 ইন্টু 1 বাই n মাইনাস 1, এটা ব্র্যাকেটে যাবে, ইন্টু 100 বাই 100, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। তাহলে এর এবার উপরে যাবে কত, x ইকুয়াল টু 4p। এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। একই নিয়ম, শুধু r এর জায়গায় এই যে মানটা আমরা পেয়েছিলাম সেটা আমরা বসিয়ে দেবো, ঠিক আছে? তো সেম নিয়মে পিটা ওপাশে গিয়ে চলে যাবে, এই 100 কেটে গেল, তাহলে বা 1 প্লাস 1 বাই n মাইনাস 1 x ইকুয়াল টু 4p বাই p। p কেটে গেল, তাহলে কি থাকলো 4, ঠিক আছে? এখানে 1 1 কেটে গেল, প্লাস 1 মাইনাস 1, তাহলে থাকলো কি 2 ইন্টু 1 বাই n, তার উপরে x ইকুয়াল টু 4, ঠিক আছে? এইবারে আমরা একটা অন্যরকম নিয়ম করবো, এটা ভালো করে সবাই বুঝবে, ঠিক আছে? এবার আমরা এটাকে আমরা কি করতে পারি, 2 ইন্টু x বাই n ইকুয়াল টু 2a স্কোয়ার, 4 মানে কি 2a স্কোয়ার। আর আমরা জানি কি, আমরা জানি a ইন্টু 1 বাই n তার হোল n, তাহলে আমাদের হবে কি a ইকুয়াল টু n বাই n, এটা আমরা জানি, সবাই জানি, সেটাই আমি প্রয়োগ করেছি এখানে, ঠিক আছে? তো চলো
ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা দেখো, তোমাদের কাজে লাগবে। এবার আমাদের এই 2 কেটে গেল, তাহলে থাকলো কি x/n ইকুয়াল টু 2। x/n ইকুয়াল টু কি 2। তাহলে এবার x এর মান কত হবে, x ইকুয়াল টু 2n। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 2n বছরে। অ্যান্সার 2n বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে। তো 4-এর 3 নম্বরে কি বলেছে? 4-এর 3 নম্বরে বলেছে একটি অংশীদারি ব্যবসায়ে 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির অপেক্ষা 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? খুব ইজি, তোমরা সবাই পারবে, তাও আমি করিয়ে দিচ্ছি। তাহলে 3 জনের মূলধনের অনুপাত, অনুপাত কত? অনুপাত হলো 3:5:8, 3:8:5, তাই তো? আর এবার এদের, আচ্ছা ধরি লাভ হয়েছে x টাকা, ধরি লাভ হয়েছে x টাকা। তাহলে এই x টাকার মধ্যে প্রথম ব্যক্তি পাবে, প্রথম ব্যক্তির লাভ, প্রথম ব্যক্তির, আমরা কি জানি? আমরা জানি 3টে অনুপাতের যোগফল, এদের আনুপাতিক যোগফল 3 + 8 + 5। যেহেতু প্রথম ব্যক্তি তাই উপরে 3 হবে ইনটু x। এটা আমরা সবাই জানি। কিন্তু এবার তাহলে প্লাস করলে কত হবে? প্লাস করলে 11 + 5, তাহলে 16, উপরে যাবে 3x, এত টাকা। এটা প্রথম ব্যক্তি, তাই তো? এবার হলো তৃতীয় ব্যক্তির লাভ। সবাই কিন্তু টুকে নেবে। তৃতীয় ব্যক্তির সেম, তাহলে এদের আনুপাতিক যোগফল 16। তৃতীয় মানে হলো, তাহলে 5 নম্বরটা লিখবো ইনটু x, ঠিক আছে? তাহলে কি হবে 5x/16, এত টাকা। এবার কি বলেছে? এবার বলেছে তৃতীয় ব্যক্তির লাভ, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 7 টাকা কম, ঠিক আছে? তো চলো, তাহলে তৃতীয় ব্যক্তির আছে হলো 5x/16 আর প্রথম ব্যক্তির আছে 3x/16। 5x/16 আর প্রথম ব্যক্তির আছে 3x/16। এটা মনে রেখো, আমি জায়গাটা মুছে দিচ্ছি, হ্যাঁ, যাতে আরেকটু বেশি পরিমাণে স্পেস আমরা পাই, ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন অনুসারে কি লিখবো? প্রশ্নানুসারে তাহলে তৃতীয় ব্যক্তি কত ছিল? 5x, 5x/16 মাইনাস 3x/16 ইকুয়াল টু কত? ইকুয়াল টু কত টাকা কম ছিল? 7 টাকা, তাহলে 60। x এর মান বের করলে কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে যাবো, কারণ x টা আমরা মোট লাভ ধরেছি। তাহলে এদের এলসিএম হবে 60, তাহলে কি হবে 5x মাইনাস 3x ইকুয়াল টু 60। তোমরা এসব বুঝতে পারো, এই কারণে পার্ট বাই পার্ট বোঝাচ্ছি না। তাহলে 2x/16 ইকুয়াল টু 60, তাহলে 2 দিয়ে এখানে করলে 8, তাহলে কি হবে x/8 ইকুয়াল টু 60। এবার হলো x ইকুয়াল টু কি হবে 60 ইন্টু 8, x ইকুয়াল টু 480। তাহলে মোট লাভ ইকুয়াল টু 480 টাকা, ঠিক আছে? এবার যদি বলতো কোনো কারণে যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি লাভের পরিমাণ বের করো, তাহলে পারতে তো। তাহলে এখানে আগে যেমন করেছিলাম, এদের আনুপাতিক যোগফল দিয়ে যেমন করেছিলাম, ঠিক আছে, ওইভাবে x এর জায়গায় 480 লিখে বের করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যক্তির লাভ। কিন্তু এখানে যেহেতু বলেনি, শুধু মোট কত লাভ হয়েছিল ব্যবসায় সেটা বলেছে, ব্যবসায় 480 টাকা লাভ হয়েছিল। তো চলে যাবো পরের অঙ্কে।
তো এবার আমরা 4-এর 4 নম্বরটি করব। 4-এর 4 নম্বর কি বলেছে, কে এক্স স্কোয়ার 2x প্লাস 3k, একটা ইকুয়েশন দিয়েছে, সেটা হলো কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0, এই ইকুয়েশন দিয়েছে। এবার ইকুয়েশনে বলেছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান, ঠিক আছে, বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান, তাহলে কে এর মান কত? তাহলে এদের বীজদ্বয় ধরে নিলাম, ধরি বীজদ্বয়, এদের বীজদ্বয় আলফা আর বিটা, দুটো বীজদ্বয় রয়েছে। তাহলে আমরা কি জানি, আলফা প্লাস বিটা, মানে যদি আমরা একে সমষ্টি করি তাহলে কি হবে, মাইনাস বি বাই এ, ঠিক আছে। তাহলে বি এর মান কত, এতে বি এর মান 2, তাহলে মাইনাস 2, এ এর মান হলো কে, 2 বাই কে, ঠিক আছে। আর আলফা ইন্টু বিটা যদি করি তাহলে হবে সি বাই এ, তাহলে সি এর মান কত, সি এর মান হলো কত, 3k, আর সি এর মান 3k, আর এ এর মান হলো কে, ঠিক আছে। তো এই 3k কে কেটে গেল, তো থাকলো কত, শুধু 3। এবার প্রশ্ন অনুসারে বলেছে কি ওদের সমষ্টি এটিপি অ্যাকর্ডিং টু প্রবলেম, এটিপি তোমার প্রশ্ন অনুসারে লিখবে, এটা বলেছে, মানে ওদের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। তাহলে কি হবে, 3k ইকুয়াল টু মাইনাস 2, তাহলে k ইকুয়াল টু মাইনাস 2/3, k ইকুয়াল টু মাইনাস 2/3। এবার আমরা করব 4-এর 5 নম্বর। দেখো 5 নম্বর একটা সুন্দর একটা অঙ্ক দিয়েছে, রুট ওভার 5 প্লাস রুট ওভার 11 প্লাস রুট ওভার 19 প্লাস রুট ওভার 29 প্লাস রুট ওভার 49 এর মান কত? দেখে অনেকটা বড় মনে হচ্ছে, কিন্তু আসলে এটা খুবই ইজি একটি অঙ্ক, তোমরা দেখে নাও ভালো করে। তো আমরা এটার আমরা কি করব, আমরা কি জানি, রুট ওভার 49 মানে 7 ইন্টু 7, তাহলে শুধু একটা 7 বসে, রুট ওভার উপর থেকে রুট কাটাতে গেলে দুটো সংখ্যা একই হতে হবে, তাহলে একটা সংখ্যা বসে, বুঝতে পারলে? তাহলে আমরা কি করব, এটা নেব 5 প্লাস রুট ওভার 11 প্লাস রুট ওভার 19 প্লাস রুট ওভার 29 প্লাস 7, ঠিক আছে। কেন 7? কারণ রুট 49 এর মান হলো 7, 7 ইন্টু 7 মানে শুধু একটা 7 বেরোবে। তাহলে 5 প্লাস রুট ওভার 11 প্লাস রুট ওভার 19 প্লাস রুট ওভার 36, 29 প্লাস 7 কত হবে, 36। আর 36 এর মান কত, 6, কারণ 36 6 ইন্টু 6। তাহলে এবার লিখতে হবে 5 প্লাস রুট ওভার 11 প্লাস রুট ওভার 19 প্লাস 6, ঠিক আছে। এবার আমরা কি করব, রুট ওভার 5 প্লাস রুট ওভার 11 প্লাস রুট ওভার 19 প্লাস 6 মানে রুট ওভার 25, ঠিক আছে। তাহলে এবার কি করব, রুট ওভার 5 প্লাস রুট ওভার 11 প্লাস 5, কেন 5 গেল, কারণ 25 এর রুট ওভার মানে হলো 5 ইন্টু 5, এবার হলো কত হবে, 5 প্লাস 11 প্লাস 5 16, তাহলে 16 এর কি হবে 4, তাই তো। তাহলে রুট ওভার 5 প্লাস 4 কেন, 16 এর রুট ওভারের মান 4, তাহলে রুট ওভার 5 প্লাস 4 9, তাহলে রুট ওভার 9 মানে হলো 3, তোমরা প্লাস মাইনাস 3 লিখবে, आंसर প্লাস মাইনাস 3। 6 নম্বর করব। 6 নম্বরে কি আছে, 6 নম্বর 4 6 আছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, এই দেখো দুটি সমান বৃত্ত নিয়েছি, মানে দেখে সমান মনে হচ্ছে না কিন্তু এটা সমান। তাহলে এখান থেকে এই অবধি এটা হলো ব্যাসার্ধ বলে, ঠিক আছে। তাহলে এটা 13, এটা হবে 13, এখান থেকে এদিকে নিলে এটাও কি হতো 13, এটা থেকে এদিকে নিলে এটাও কি হতো 13, ঠিক আছে। এই যে এটা যদি নিতাম এখান থেকে, এটা যদি নিই এটা হবে 13, ঠিক আছে, এটা হবে 13, ওকে।
তাহলে আমরা দেখো এখানে দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি, একটা হলো ট্রায়াঙ্গেল ও এম সি আর একটা ট্রায়াঙ্গেল অ্যান্ড ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ আর কি, ত্রিভুজ ও এম সি, এটা মনে করো এন, ঠিক আছে। তাহলে এটা হবে ও এন এন সি, ঠিক আছে। এটা এন, দুটো এম লেখা হয়ে গেছিল, তো এটা এন। তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে কি দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি ও এম ইকুয়াল টু ও এন, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল ও এম ইকুয়াল টু ও এন, কেন? একই দিকের ব্যাসার্ধ। আর ওসি ইকুয়াল টু ওসি, ওসি হলো সাধারণ বাহু, ঠিক আছে। ওসি ইকুয়াল টু ওসি, যদি এই দুটো বাহু সমান হয় তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে, তাহলে অ্যাঙ্গেল ও এন সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এম সি, তাই তো? কেন? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ ও এম সি সর্বসম ত্রিভুজ ও এন সি কার সূত্র অনুসারে? এস এর শর্তানুসারে। এই ত্রিভুজটা ইকুয়াল হয় তাহলে কি হবে? তাহলে আমরা কি লিখতে পারি, সিএন ইকুয়াল টু সিএম, কেন? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাই তো? তাহলে এনসি ইকুয়াল টু সিএম, তাহলে এই পুরোটার মান 10 দিয়েছে, দেখো সাধারণ একটি যা তার মান 10 দিয়েছে। তাহলে সিএন, তাহলে সিএন এর মান কত হবে? 5, আর এমসি এর মান হবে 5 সেন্টিমিটার, যেহেতু পুরোটা 10, তাহলে একটা কি হবে? হাফ। তাহলে সিএন এর মানও 5 হবে, এমসি এর মান 5 হবে, ঠিক আছে। এইটুকু বের করার জন্য আমরা এত বড় করলাম, ঠিক আছে, এমসি আর সিএন। আচ্ছা, এইবারে জাস্ট আমাদের তাহলে এটা লিখে রাখি, সিএন বেরিয়েছে 5 সেন্টিমিটার আর এমসিও 5 সেন্টিমিটার, যেহেতু ওরা দুজন সমান। এইবারে আসল অঙ্কে চলে যাবে। এবার যা এটা জাস্ট একটা মানে প্রথমে স্টেপ ছিল, এবার আসল অঙ্কে ঘাবড়ানোর কোনো কারণ নেই, সহজ আছে, তোমরা ভয় পেও না একটু বড় হচ্ছে বলে। এবার দেখো এই ট্রায়াঙ্গেল ও এম সি, ট্রায়াঙ্গেল ও এম সি এর সিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের তাহলে ও এমটা হবে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হবে, এটা কি স্কয়ার মানে হলো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, সিএম স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের ও এম এর মান কত? 13 স্কয়ার প্লাস ও সি স্কয়ার মানটা নেই, আর সিএম এর মান আমরা পেয়েছি কত? 5 স্কয়ার, ঠিক আছে। এবার আমরা কি লিখব, বা ওসি স্কয়ার ইকুয়াল টু, ওসি স্কয়ার মানে সাইড চেঞ্জ করে দিলাম, আচ্ছা যাই হোক স্টেপ চেঞ্জ করার দরকার নেই। ওসি স্কয়ার প্লাস 25 ইকুয়াল টু 169, মানে সাইড চেঞ্জ করে দিলাম, এটা এপাশে আনলাম, এদেরকে এপাশে আনলাম, ঠিক আছে। তাহলে 5 স্কয়ার 25, 13 স্কয়ার 169, তাহলে ওসি স্কয়ার কি হবে? ওসি স্কয়ার ইকুয়াল টু 169 মাইনাস 25, ঠিক আছে। যদি তাই হয় তাহলে ওসি ইকুয়াল টু হবে 169 মাইনাস 25 কত হয়? 169 মাইনাস 25 মানে 144, 144, ঠিক আছে। তাহলে সি ইকুয়াল টু কত পেলাম? সি ইকুয়াল টু প্লাস মাইনাস 12, সি না ওসি, ওসি ইকুয়াল টু কি পেলাম? ওসি ইকুয়াল টু পেলাম প্লাস মাইনাস 12 মানে 12, তাহলে ওসি এর মান পেলাম 12 সেন্টিমিটার, ঠিক আছে।
এবার আমাদের পাওয়া সিপি, ঠিক আছে, চলো সিপিটা বের করবো। সিপিটা কি করে বের করবো? আবার ত্রিভুজ সিপিএম, এই সিপিএম এই ত্রিভুজটা, এটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এর অ্যাঙ্গেল কত হবে? এর অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। যদি তাই হয় তাহলে আমরা কি জানি? আমরা সিপি স্কয়ারের মান কত হবে? সিপি ইকুয়াল টু রুট ওভার অফ পিএম স্কয়ার মাইনাস সিএম স্কয়ার, ঠিক আছে। এটার মান 12 বেরোবে। তাও করি, পিএম স্কয়ার মানে হলো 13 স্কয়ার, সিএম মানে 5 স্কয়ার, তাহলে 169 মাইনাস 25 ইকুয়াল টু 144 মানে হলো 12। তাহলে ওপি, এবার ওপি মানে কি? ওপি মানে পুরোটা, ওসি প্লাস সিপি, তাই তো। তার মানে 12 প্লাস 12 সমান 24 সেন্টিমিটার। তাহলে এদের কেন্দ্র দ্বারা দূরত্ব কত হবে? 24 সেন্টিমিটার। এখন দিয়েছে তো, হ্যাঁ। তাহলে 24 সেমি, এর 12 সেমি বেরোলো, এর 12 সেমি বেরোলো, 24 সেমি। একটু বড় হলো ভিডিওটি, কিন্তু ডিটেলসে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছি। 4-7 নম্বর অঙ্কটি করবো। 4-7 নম্বরে কি বলেছে? একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি, তাহলে পরস্পর কি লম্ব? লম্ব হলে এবি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। ভালো কথা। তাহলে জ্যা দুটি আমরা লিখবো, এটা মনে করো এবি জ্যা, এবি, এটা কত সেন্টিমিটার? এবি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। আর এটা এসি জ্যা, এটা এসি জ্যা মনে করো সি, ঠিক আছে। এসি জ্যা কত হবে? এসি জ্যা 3 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। বলছে পরস্পরের লম্ব, তো পরস্পরের লম্ব নিয়েছি, একটু বাঁকা মনে হচ্ছে, তো আসলে এটা বাঁকা না, তোমরা যখন স্কেল দিয়ে টানবে তখন ঠিকই হবে। তো ওটা বাঁকা টানলেও অসুবিধা নেই, কিন্তু এটা পরস্পর লম্ব। তাহলে পরস্পর যদি লম্ব হয় তাহলে এটা 90 ডিগ্রি, তাই তো। তাহলে এটা সমকোণী, মানে রাইট অ্যাঙ্গেল আর কি, 90 ডিগ্রি। এবার আমরা এটা এখান থেকে এটাকে সিবি যোগ করলাম, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমরা কি জানি? একটি সমকোণী ত্রিভুজের এটা পরিবৃত্ত, তাই তো। তাহলে একটি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ওই ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হয়, অতিভুজের মধ্যবিন্দু, তাই তো। কোন সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ওই ত্রিভুজটির অতিভুজের মধ্যবিন্দু। তাহলে এটা অতিভুজ, তাহলে এর মধ্যবিন্দু হবে এই ত্রিভুজটির কেন্দ্র। মনে করে এটা ও নিলাম, তাহলে ওটা কি? এই ত্রিভুজের কেন্দ্র, সেন্টার, তাই তো। এটা যদি সেন্টার হয়, তাহলে এটা যদি সেন্টার হয় তাহলে কি হবে? ওবি ইকুয়াল টু ওসি। কেন? ব্যাসার্ধ, এদিকে একটা ব্যাসার্ধ গেল, এদিকে একটা ব্যাসার্ধ গেল, তাই না? তাহলে এটা হলো সেন্টার। যাই হোক, আমাদের কি বের করতে হবে এবার? আমরা বের করব এবার বিসি এর মান। তাহলে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, না, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই তো। তাহলে BC ইকুয়াল টু রুট ওভার AB স্কয়ার প্লাস AC স্কয়ার। তাহলে AB এর মান কত? AB এর মান 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার
তাহলে 16 প্লাস 9 সমান সমান 25, তাহলে ইকুয়াল টু হবে 5। ঠিক আছে, তাহলে বিসি এর মান কত পেলাম? বিসি সমান ও ত্রিভুজের মান পেলাম 5 সেন্টিমিটার। তাহলে আমরা আমাদের কি বের করতে হবে? ওসি অথবা ওবি। তাহলে ওসি ইকুয়াল টু হাফ অফ দ্য বিসি, যেহেতু এর দুটো ইকুয়াল, এটা মাঝখানে পড়ে আছে, তাহলে হাফ ইন্টু 5 সমান সমান 2.5 হবে, 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, 2.5 সেন্টিমিটার। এটা হলো অ্যান্সার। তাহলে ব্যাসার্ধ কি হলো? ব্যাসার্ধ ওসি, এই ব্যাসার্ধ ওসি হলো 2.5 সেন্টিমিটার। এটা হলো অ্যান্সার। 4-এর 8 নম্বর করব। 4-এর 8 নম্বর কি বলেছে? 4-এর 8 নম্বরে বলেছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার অ্যাঙ্গেল BCD = 100 ডিগ্রি, অ্যাঙ্গেল ABD = 70 ডিগ্রি। তাহলে ADB এর মান কত? তার একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ মানে হলো মনে করো একটা বৃত্ত, তার এটা হলো চতুর্ভুজ। এটা হলো কি? এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজ ABCD। এটা একটা ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবার কি দিয়েছে ABCD? যার BCD এটার মান হলো 100 ডিগ্রি। 100 ডিগ্রি দিয়েছে BCD এর মান। অ্যাঙ্গেল BCD = 100 ডিগ্রি। তারপরে আর কি দিয়েছে? আর দিয়েছে হলো অ্যাঙ্গেল ABD, অ্যাঙ্গেল ABD এটা দিয়েছে 70 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল ABD = 70 ডিগ্রি। ঠিক আছে, এটা দিয়েছে। তাহলে অ্যাঙ্গেল কার মান বের করতে হবে? অ্যাঙ্গেল ADB এর মান কত? ADB মানে এই অ্যাঙ্গেলটার মান কত? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত অ্যাঙ্গেলগুলোর সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল A এর বিপরীত অ্যাঙ্গেল C, তাহলে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল C = 180 ডিগ্রি। অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল D ও 180 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল A এবং অ্যাঙ্গেল C নিয়েছি। তো অ্যাঙ্গেল A মানে কি? অ্যাঙ্গেল A মানে হলো অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল BCD 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এই BCD এর মান D দিয়েছে, তাহলে অ্যাঙ্গেল এটা অর BAD = 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল BCD, তাই তো? BCD কে ওপাশে নিলে মাইনাস হবে, তাহলে অ্যাঙ্গেল BCD এর মান 100 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি বেরোলো। তাহলে অ্যাঙ্গেল BAD মানে এই BAD এর মান বেরোলো কত? 80 ডিগ্রি। এবারে আমরা কি করব? আমরা এটা ত্রিভুজ পেলাম। দেখো ত্রিভুজটার নাম হলো ABD। তাহলে ABD ত্রিভুজের আমরা কি জানি? একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি করলে 180 ডিগ্রি। তাহলে 3 কোণ কোনটা? একটা হলো অ্যাঙ্গেল ABD প্লাস একটা হলো অ্যাঙ্গেল BAD, আর একটা হলো অ্যাঙ্গেল কি হবে? ADB = 180 ডিগ্রি। সবাই জানো তো? তাহলে আমরা কি করব? এই এর মানটা নেই, এবার এই দুটোর মান আছে। তাহলে অ্যাঙ্গেল ADB = এদেরকে আমরা ওপাশে পাঠিয়ে দেব। তাহলে ওপাশে কি পাঠালে কি হয়? হবে মাইনাস অ্যাঙ্গেল ADB। তাহলে ADB এর মান কত? ABD মাইনাস ABD, এই অ্যাঙ্গেলটাকে এই পাশে পাঠিয়ে দেব। তাহলে মাইনাস ABD এর মান হলো 70 ডিগ্রি, আর এটা ওপাশে গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস BAD এর মান 80 ডিগ্রি। তাহলে কি হবে? 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, এই দুটো প্লাস করলে মানে মাইনাস একই চিহ্ন আছে, এ মাইনাস একই চিহ্ন থাকলে যোগ করতে হবে, বড় চিহ্ন বসে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি হলো হবে 30 ডিগ্রি। তাহলে কি হলো? অ্যাঙ্গেল ADB = 30 ডিগ্রি। এটা মান হলো 30 ডিগ্রি। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। 4-এর 9 নম্বর অঙ্কটি করব। 4-এর 9 নম্বরে কি বলেছে? 4-এর 9 নম্বরে বলেছে
কোন বৃত্তে এবি ও এসি দুটি যায়, বি ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করে, তাহলে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 54 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিপিসি এর মান কত? তো চলো আগে এঁকে নিই বৃত্তটা কি। এটা মনে করো একটি বৃত্ত, ঠিক আছে, এটা বৃত্ত, এটা কি বলেছে দুটো দিয়েছে, এটা হলো যে মনে করো এটা মনে করে এবি আর এটা এসি, এই দুটি জ্যা দিয়েছে, কি দিয়েছে? দুটি জ্যা। তো জ্যা মান দুটি দেয়নি যদিও। এবার স্পর্শক বলছে, কি দিয়ে স্পর্শক করেছে, কোন দিয়ে? বি ও সি বিন্দুতে, তাহলে এটা সি বিন্দু দিয়ে এটা বি বিন্দু দিয়ে স্পর্শক অঙ্কন করলাম, যেটি পি বিন্দুতে ছেদ করে। কি করে? পি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এবার আমরা কি করব, এখান থেকে সি ডট ও এন্ড বিও, মানে সিও আর বিও আমরা জয়েন করে দিলাম, ঠিক আছে। এবার কার কার মান দিয়েছে দেখি। মান দিল হলো একটা অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 54 ডিগ্রি, একটা রেক্টাঙ্গেল তৈরি হয়েছে, এই একটা এখানে একটা, মানে একটা দুটো তিনটে চারটে চতুর্ভুজ তৈরি হয়েছে, তাই তো। তাহলে চতুর্ভুজের নাম লিখি, চতুর্ভুজ পি বি ও সি, এই চতুর্ভুজ, তাই তো। তাহলে এর অ্যাঙ্গেল গুলো লিখি, অ্যাঙ্গেল পি সিও প্লাস অ্যাঙ্গেল পি বিও প্লাস অ্যাঙ্গেল বিপিসি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 360 ডিগ্রি। আমরা কি জানি, একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে দেখো একটা অ্যাঙ্গেল দিয়েছে বিএসি ইকুয়াল টু 54 ডিগ্রি। তাহলে বিএসি টা কে? বিএসি টা হলো পরিদৃষ্ট কোণ, আর সিওবি টা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বিওসি ইকুয়াল টু 54 ইন্টু 2, তাহলে 108, তাই তো, 108 ডিগ্রি। তাহলে আমরা হলো বিওসি এর একটা মান পেলাম, আর এর মানটা পেলাম। তাহলে আরো এদের মানগুলো আমাদেরকে পেতে হবে। এবার আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে, সেটা হলো স্পর্শক যে বিন্দুতে অঙ্কিত হয়, সেটা সবসময় 90 ডিগ্রি হয়। স্পর্শক আর এটা মিলেছে, তার মানে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পিবিও ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল পিসিও ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো আরো অনেকগুলো অ্যাঙ্গেলের মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের পেলাম না কি কি? পিসিও পেলাম, পিবিও পেলাম, আমরা পেলাম না হলো বিপিসি আমরা পাইনি, আমাদের বিপিসি কিন্তু বের করতে বলেছে। তাহলে অ্যাঙ্গেল বিপিসি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস সবকটা উপাশে পাঠিয়ে দেবো। তাহলে অ্যাঙ্গেল পিসিও, তাহলে পিসিও এর মান কত? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল বিপিও এর মান কত? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিওসি এর মান কত? 108 ডিগ্রি।
ঠিক আছে, তো এটা হলো এই তিনটে অ্যাঙ্গেলকে আমরা উপরে নিয়ে গেলাম, এটা এর মান, এটা 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 এটা, তোমরা এক লাইন এক্সট্রা লিখতে পারো। তাহলে 360 ডিগ্রি আর এটা জয়েন করে কত হয় 8 288 ডিগ্রি এটা হয়। এবার 280 ডিগ্রি 360 ডিগ্রি থেকে 280 ডিগ্রি যদি মাইনাস করা হয় তাহলে থাকে হলো 72 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম বিপিসি ইকুয়াল টু 72 ডিগ্রি। 4-এর 10 নম্বর অঙ্কটি করব। 4-এর 10 নম্বর অঙ্কটি বলেছে একটি ঘনকের দীর্ঘতম 6 × √3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা আছে। তাহলে দীর্ঘতম রাখলে সেটাকে কর্ণ বলবো আমরা। তাহলে ঘনকটির আয়তন কত? তাহলে ঘনক তোমরা জানো ঘনকের দীর্ঘতম কখন হয়, মনে করে একটা ঘনক, ঠিক আছে, আমি অত ভালো আঁকতে পারিনি, তোমরা ভালো করে এঁকো, ঠিক আছে। এর দীর্ঘতম হবে এটা এইভাবে দীর্ঘতম রাখা যায়, এখান দিয়ে যদি হেলে আড়াআড়ি করে যেটা রাখা হয়, ঠিক আছে, বা এটাও বলতে পারো এটা। তাহলে এটা হলো কর্ণের দৈর্ঘ্য, তাই তো। তার দীর্ঘতম বাহু, ঘনকের দীর্ঘতম বাহু হলো কর্ণ। ঘনকের ভিতরে দীর্ঘতম দৈর্ঘ্য, ঘনকের ভিতরে দীর্ঘতম দৈর্ঘ্য, ঘনকের ভিতরে দীর্ঘতম দৈর্ঘ্য হলো কর্ণ, তাই তো। তাহলে এবার কর্ণের দৈর্ঘ্য, তাহলে এবার কর্ণ ইকুয়াল টু কি দিয়েছে, কর্ণ ইকুয়াল টু দিয়েছে 6 × √3। তাহলে আমরা কর্ণ ইকুয়াল টু কি জানি, কর্ণ ইকুয়াল টু জানি বাহু × √3, তাই তো। তাহলে বাহু ইকুয়াল টু 6 সেন্টিমিটার, বাহু ইকুয়াল টু কি 6 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে হবে, আয়তন বের করতে হবে। তাহলে ঘনকটির আয়তন, ঘনকটির আয়তন বাহু এর কিউব, 6 এর কিউব। তাহলে 6 এর কিউব কত হবে, 6 এর কিউব হবে 6 × 6 36, 36 × 6 216 সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, ঘন সেমি, ঠিক আছে। তাহলে অ্যান্সার 216 ঘন সেমি। 11 নম্বর করবো, 9 নম্বর তো হয়ে গেছে। 11 নম্বর আছে সমান দৈর্ঘ্যের ব্যাস, ব্যাস সমান হবে এবং সমান উচ্চতা হবে, ঠিক আছে। সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ এঁকেছি, ভালো হয়নি একা, তোমরা ভালো করে এগো। আর লম্ববৃত্তাকার একটা কি এঁকেছি, শঙ্কু, গোলক, এদের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে, জাস্ট ইজি এটা। তো বইটা এখানে রেখে দিচ্ছি। তো এবার এখানে কি বলেছি, এটা হলো, এটা মনে করো উচ্চতা, ঠিক আছে। তাহলে এখানে h উচ্চতা h ইকুয়াল টু 2r হবে, তাই তো। তাহলে এই লম্ববৃত্তাকার চোঙের ব্যাস হবে 2r, ব্যাসার্ধ হবে 2r/2 ইকুয়াল টু r সেন্টিমিটার, ঠিক আছে। আর ইউনিট সেন্টিমিটার তো আর বলেনি। এবার কি বলেছে, এবার হিসেব এটা তো গেল। এবার আমরা শঙ্কুর করব, ঠিক আছে। শঙ্কুর, তাহলে এটা h ইকুয়াল টু 2r, তাই তো। তাহলে ব্যাসার্ধ হবে কি r, ব্যাস হলো 2r, তাই তো। ব্যাসার্ধ হবে r, আর তারপরে হলো গোলকের ব্যাস যদি 2r হয়, গোলকের তো আয়তন এই দরকার নেই, ব্যাসার্ধ হবে r। তাহলে আমরা একটা জিনিস পেলাম কি, প্রত্যেকটারই ব্যাসার্ধ r বেরোলো। এবার আমরা আয়তনের অনুপাত বের করবো, আয়তনের অনুপাত, আয়তন। এবার
চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ এইচ টু। এবার লম্ব বৃত্তাকার শঙ্কুর হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, বুঝলে? আর গোলকের হবে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এবার দেখো অনেকগুলো কাটা যাচ্ছে, ঠিক আছে, অনেক কিছুই কাটা যাচ্ছে। এটা হলো চোঙের আয়তন, এটা শঙ্কুর আয়তন, এটা গোলকের আয়তন। তোমরা এখানে লিখে নেবে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এত, লম্ব বৃত্তাকার না, এটা লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এত, 4 আর স্কোয়ার এইচ। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর লম্ব বৃত্তাকার গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব। তারপরে তোমরা ইস্টু লিখবে, এদের অনুপাত, এদের আয়তনের অনুপাত ইস্টু লিখবে। এবার আমরা এইচ এর মান বসাবো। পাই আর স্কোয়ার এইচ এর মান হলো 2r ইজ টু 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মান হলো 2r ইজ টু 4/3 পাই আর কিউব। তাহলে এখানে কি হবে? 2/3 পাই আর কিউব, না 2/3 না, এটা শুধু 2 পাই আর কিউব ইজ টু, এইখানে হবে 2/3 পাই আর কিউব টু 4/3 পাই আর কিউব। তাহলে পাই আর কিউব পাই আর কিউব পাই আর কিউব কেটে গেল, সহজ হয়ে গেলো। এবার তাহলে থাকলো কি? থাকলো 2:2/3 টু 4/3। এটা আশা করি অনেকে বুঝতে পেরেছে। এবার আমরা কি করব, এর একটু সংক্ষিপ্তকরণ করব, মানে এটা এইভাবে আমরা অ্যান্সার লিখবো না, একটু আমরা মুছে দিচ্ছি উপরের পার্টটা, ঠিক আছে? তাহলে কি ছিল? 2:2/3 টু 4/3। তাহলে এবার এদের সাথে 2 × 3/2 3/2 মাল্টিপ্লাই করব। কেটে গেল 3 3 কেটে গেল 2 2 কেটে গেল 3 3 কেটে গেল 2 2 কেটে গেল হয় 2। তাহলে থাকলো কত? 3:1:2। এটাই অ্যান্সার, 3:1:2। 4-এর 12 নম্বর করব। তো 4-এর 12 নম্বর হলো শেষ অঙ্ক। এবার 12 নম্বরে কি বলেছে? একটি গোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙ, একটি গোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙ। আচ্ছা, চোঙ লিখি, চোঙ, আর এটা হলো গোলক মনে করো। এটা গোলক, ঠিক আছে? তো লম্ববৃত্তাকার চোঙ, যাই হোক। এবার কি বলেছে, এর কি কি দিয়েছে? এর দিয়েছে হলো উভয়ের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, উভয়ের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তাহলে এটারও ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার, এটাও ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? এর আয়তন, দুজনেরই আয়তন, চোঙের আয়তন কি হবে আর গোলকের আয়তন কি হবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এবার আর এর মানটা বসাবো, 4/3 পাই ইন্টু আর এর মান 3 এর কিউব, ঠিক আছে? 3 এর কিউব কত?
27, ঠিক আছে। তাহলে এখানেও মানটা বসাবো, পাই আর স্কোয়ার মান হলো 3 স্কোয়ার ইন্টু এইচ বাই 9 এইচ বা 9 পাই এইচ, ঠিক আছে। এবার আমরা কি করব, এরা সমান বলেছে তো, এদের ঘনফল সমান মানে আয়তন সমান, তাহলে 9 পাই এইচ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 27। এবার 9 দিয়ে এটাকে কাটলে হয় 3, তাই তো, এই পাই পাই কেটে যায়, 3 কেটে যায়, তাহলে এইচ ইকুয়াল টু 4 থাকে। অ্যান্সার এইচ ইকুয়াল টু 4 সেমি। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম কি, এইচ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তাহলে এই ছিল হলো এবিটি টেস্ট পেপারের 69 পেজের সমস্ত রকমের শর্ট প্রশ্ন। তো পরের পেজে দেখা হচ্ছে। তো তোমরা যারা ভিডিওটি ভালো লাগলো তাদের অনুরোধ করছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তারপর যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপ আছে, তো হোয়াটসঅ্যাপে টেক্সট করো, আবার বুঝিয়ে দেবো কি আছে। চলো আজকের মতো টাটা।